আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সবাই বাড়িতে আছো এবং সবাই নিরাপদে আছো। কোভিড-19 এর এই সংক্রমণের সময় সংসদ টেলিভিশনে নিয়মিত তোমাদের ক্লাস কার্যক্রম চলছে। অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী সেখানে নিজ নিজ বিষয়ের উপর ক্লাস দিয়ে যাচ্ছেন। তোমরা সেই ক্লাসগুলো অবশ্যই দেখবে, সেই ক্লাসের বাড়ির কাজগুলো অবশ্যই করবে। পাশাপাশি মুজাফফরগঞ্জ আলী নওয়াব উচ্চ বিদ্যালয় ও কলেজের নামে একটি লাইক পেজ খোলা হয়েছে। অত্র প্রতিষ্ঠানের সম্মানীয় অধ্যক্ষ জনাব মোহাম্মদ আব্দুল মান্নান মজুমদার স্যারের নির্দেশনায় অত্র প্রতিষ্ঠানের সম্মানীয় সকল শিক্ষক মণ্ডলী নিজ নিজ বিষয়ের উপর সেখানে প্রতিদিন রুটিন মাফিক ক্লাস দিচ্ছেন। তোমরা সেই ক্লাসগুলো অবশ্যই দেখবে এবং সেই ক্লাসের বাড়ির কাজগুলো অবশ্যই করবে। এরই ধারাবাহিকতায় আমি মোহাম্মদ শরীফ হোসেন, সহকারী শিক্ষক, মুজাফফরগঞ্জ আলী নওয়াব উচ্চ বিদ্যালয় কলেজ, আমি আজকে তোমাদের সামনে নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র একটি গল্প নিয়ে এসেছি। সেটি হচ্ছে প্রবাস বন্ধু। আমরা খাতা নিয়ে রেডি হয়ে যাও, আমরা প্রবাস বন্ধু গল্পটি পড়ব। প্রবাস বন্ধু গল্পটা আমরা আজকে আলোচনা করছি। প্রবাস বন্ধু গল্পটি লিখেছেন সৈয়দ মুজতবা আলী। আমরা এর আগে অনেক প্রবন্ধ পড়েছি, গল্প পড়েছি। প্রবাস বন্ধু গল্পটা আমাদের সৃজনশীলের জন্য একেবারেই ইম্পর্টেন্ট না, অর্থাৎ এই গল্পটা থেকে সৃজনশীল একেবারেই আসে না, কিন্তু এমসিকিউ কিছুটা আসে। এই গল্পটা এতটা গুরুত্বপূর্ণ না হলেও গল্পটা একটা মজার গল্প। এই গল্পটা সম্পর্কে আজকে আলোচনা করব। আমরা অনেকেই প্রবাস বন্ধু গল্পটা ঠিক মতো বুঝতে পারি না। এটার অবশ্যই একটি কারণ আছে, যৌক্তিক কারণ আছে। যৌক্তিক কারণটা হচ্ছে যে প্রবাস বন্ধু গল্পটা আসলে আমরা গল্পটা দ্বারা কি বুঝিয়েছে, অনেকেই মূল ভাবটা আমরা বুঝতেই পারি না, একেবারেই পারি না। অবশ্যই এটাতে আমাদের দোষ নেই। সেটার কারণ হচ্ছে প্রবাস বন্ধু গল্পটা সৈয়দ মুজতবা আলীর একটা ভ্রমণ কাহিনী আছে দেশে বিদেশে। সেই দেশে বিদেশে ভ্রমণ কাহিনী থেকে কয়েকটা পাতা জাস্ট ছিঁড়ে এনে মনে করো এই গল্পটা তৈরি করা হয়েছে। যার কারণে এই গল্পটার মূল ভাব কি, এই গল্পটা দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে, আমরা কেউই সাধারণ অর্থে এই গল্পটা রিডিং পড়েও কেউই বুঝতে পারবো না। কিন্তু টেনশনের কারণ নেই, আমি আছি। আমি তোমাদেরকে গল্পটার আসল যে মজাটা, কারণ যেহেতু আমি বাংলার ছাত্র, আমি বাংলায় কমপ্লিট করেছি, তাই আমি অবশ্যই এই দেশি বিদেশি বইটি আমি পড়েছি, এটা আমার কাছে এখনো আছে। যদি তোমাদের কারো পড়ার আগ্রহ মনে করো আমার কাছে চেয়েও আমি দিব। খুবই মজার একটা গল্প, একটা ভ্রমণ কাহিনী আর কি। সেই ভ্রমণ কাহিনী থেকে কয়েকটা পাতা ছিঁড়ে এনে এখানে দেওয়া হয়েছে, যার কারণে আমরা এটা বুঝতে পারি না, কিন্তু সমস্যা নেই। তো গল্পটাতে যাওয়ার আগে আগে আমি সৈয়দ মুজতবা আলী সম্পর্কে কিছু বলবো। সৈয়দ মুজতবা আলী তিনি হচ্ছেন একজন গুরু। এখন বলতে পারো গুরু মানে কি স্যার, সে কি বিশ্বগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মতো? না, তিনি রবীন্দ্রনাথ ঠাকুর মতো আমি বিশ্বগুরু বলবো না। তিনি বাংলা সাহিত্যের একটা বিশেষ ধারার গুরু। সেটা হচ্ছে রম্য সাহিত্য, মানে কৌতুক, কমেডি। তিনি তার মতো করে এত সুন্দর করে রম্য কাহিনী, কৌতুক প্রবণ কাহিনী কেউই লিখতে পারেনি। মানে অনেকে এটা বলেও থাকে, অনেক প্রাবন্ধিক এটা হেসে হাসির ছলেও বলে যে সৈয়দ মুজতবা আলী তিনি যদি কোনো মৃত্যুর খবরও লেখেন, মনে হবে সেটা পড়লেই আমাদের হাসি চলে আসবে। যে তিনি একটা মৃত্যুর খবর, তো একটা বিশাল দুঃখের খবর, তাই না? সেটাও যদি উনি লেখেন, মানে সেটা পড়েও আমাদের হাসি চলে আসবে। এরকম একটা ব্যাপার আর কি, এরকম একজন মানুষ তিনি ছিলেন। এবং তার আরেকটা অসাধারণ, যেটা মোস্ট মানে আমার সবচেয়ে বেশি ভালো লাগে, সেটা হচ্ছে তার বিভিন্ন গল্পে তিনি যেইভাবে খাবারের বর্ণনা দেন, মানে এত সুন্দর ভাবে এবং এত লোভনীয় ভাবে যে যে কারো জিভে জল চলে আসে। এই প্রবন্ধটার মধ্যেও তিনি তেমন দিয়েছেন, সেটা আমরা প্রবন্ধটার মধ্যে পড়লে জানতে পারবো। মানে মনে করো তুমি খেয়েছো, ভরপেট খেয়েছো, তোমার একেবারে গলা পর্যন্ত খাবার, তারপরও যখন তুমি মানে যখন এই উনার খাবারের বর্ণনাটা তুমি শুনবে, তোমার জিভে জল চলে আসবে, অটোমেটিক জল চলে আসবে, মানে এত সুন্দরভাবে তিনি বর্ণনা দিতে পারেন। তো আমি আর লেখক পরিচিতি সম্পর্কে বলছি। সৈয়দ মুজতবা আলীর জন্ম মৃত্যুটা আমাদের সব লেখকের, কবির জন্ম মৃত্যু আমাদের লাগবে, তাই মাস্ট তোমরা জন্ম মৃত্যুটা অবশ্যই মনে রাখবে। এছাড়া যেটা তোমাকে আরো মনে রাখতে হবে সেটা হচ্ছে
তিনি তার বিখ্যাত কিছু বই আছে, তার মধ্যে আমি বললাম যে তো অবশ্যই ভ্রমণ কাহিনী দেশে বিদেশে, এই ভ্রমণ কাহিনীটা অবশ্যই মনে রাখতে হবে, কারণ এটা থেকেই প্রবাস বন্ধু নেওয়া হয়েছে, প্রবাস বন্ধুটা আনা হয়েছে। তারপরে তার পঞ্চতন্ত্র, এটা একটু কম গুরুত্বপূর্ণ, তারপর এটা লিস্টে রাখো। তারপরে চাচা কাহিনী, এটা অনেক ইম্পর্টেন্ট। আর তার সবচেয়ে বিখ্যাত একটা উপন্যাস বলবো আমি, সেই উপন্যাসটা হচ্ছে এই যে দেখো আমি দেখাচ্ছি স্ক্রিনে, শবনম। মানে এটা একটা রোমান্টিক উপন্যাস, প্রেমের উপন্যাস। সাধারণত আমরা অনেক লেখকের রোমান্টিক বা প্রেমের উপন্যাস দেখে থাকি, কিন্তু যখন তুমি একটু বয়স্ক হবা, একটু বড় বুঝবা, মানে এটা একটু ব্যতিক্রম ধর্মী, এখানে জীবনের সকল অনুভূতিটা বলা আছে আর কি। তো আমাদের এই দেশি বিদেশে এটা বেশি ইম্পর্টেন্ট, পঞ্চতত্ত্ব চাচা কাহিনীটাও মনে রাখতে হবে। আর শবনম উপন্যাস, শবনমটা হচ্ছে উপন্যাস, যেটা আমাদের মনে রাখতে হবে। তার জন্ম মৃত্যুটা, তিনি 13 সেপ্টেম্বর 1904 সালে আসামের করিমগঞ্জে জন্মগ্রহণ করেন, আর তিনি 11 ফেব্রুয়ারি 1974 সালে ঢাকায় মৃত্যুবরণ করেন। এছাড়া আমাদের লেখক পরিচিতিতে অন্যান্য যে সকল কিছু আছে সবই ইম্পর্টেন্ট। আসলে লেখক পরিচিতি মানেই তোমাকে পুরোটাই মনে রাখতে হবে, কোথা থেকে এমসিকিউ আসে, করা হয় সেটা মানে কোনো ধারণা নেই, তাই এটা পুরোটাই তোমাকে পড়ে নিতে হবে। তা আমি মুস্তাফা আলী সম্পর্কে আর বেশি কিছু যাব না, আমি সরাসরি গল্পটাতে চলে যাব। গল্পটা আমরা রিডিং করব, কিন্তু রিডিং পড়ার আগে আমি গল্পটাকে আমার মতো করে, অর্থাৎ গল্পটা পড়ে, যে বলছি না গল্পের ভিতরে একটা গল্প থাকে, আসলে গল্পকার এখানে কি বোঝাচ্ছেন, যেহেতু এটা একটা বড় একটা ভ্রমণ কাহিনীর কিছু খণ্ডাংশ মাত্র, কিছু অংশ মাত্র, তাই আমরা অনেকে বুঝি না। তো আমি আসলে কাহিনীটা তোমাকে একটু সংক্ষেপে বলি। কাহিনীটা হচ্ছে, আমাদের লেখক সৈয়দ মুজতবা আলী, তিনি কি করেছিলেন, তিনি একবার আফগানিস্তানে গিয়েছিলেন। কেন? সেখানে একজন কলেজের প্রভাষক হিসেবে গিয়েছিলেন, কোন একটা প্রজেক্ট করার জন্য, 2-3 মাসের জন্য। সেখানে যখন তিনি গেলেন, তাদের কলেজের যে প্রিন্সিপাল অধ্যক্ষ ছিলেন, অধ্যক্ষ জিরার, যিনি জাতে ফরাসি, একজন ফ্রান্সের ব্যক্তি ছিলেন, তিনি বললেন যে আপনি যেহেতু এখানে আসছেন, এখানে তো আপনার থাকার জায়গা নেই, আর আপনি থাকবেনই 2-3 মাস, তো আপনি এক কাজ করেন, আপনি একটা বাসা ভাড়া নেন, এবং আমি আপনাকে একটা চাকর ঠিক করে দিই, যে আপনার দেখাশোনা থেকে শুরু করে খুন খারাপি পর্যন্ত করে দিবে। মানে সে আপনার এত ভক্ত থাকবে, সে আপনার সব রকম যত্ন নিবে, আপনার জন্য সে জীবনও দিয়ে দিবে, আবার আপনি বললে কাউকে সে খুনও করে ফেলবে। মানে খুবই প্রভুভক্ত একজন মন চাকর আমি আপনাকে দিয়ে দিচ্ছি। তো পরবর্তীতে সেই চাকরটাকে নিয়ে সৈয়দ মুজতবা আলী, তার যে কিছু কথোপকথন, রান্না বান্না, খাওয়া দাওয়া, এই বিষয়টাই মূলত, এটাই হচ্ছে এখানে কাহিনীটা, আর কোনো কাহিনীটা না। তাহলে এখানে গল্পটার নাম কেন প্রবাস বন্ধু লেখলো? আমরা তো গল্পের মধ্যে দেখতে পারি, গল্পের মধ্যে আছে লেখক আর তার চাকর, তাহলে কেন প্রবাস বন্ধু নামটা রাখা হলো এখানে? এখানেই হচ্ছে সৈয়দ মুজতবা আলীর একটা ম্যাজিক, গল্পের মূল কথা। কিভাবে একটা চাকর একটা বন্ধু হয়ে আসে, সেই জিনিসটা আমাকে ধরতে হবে। তো লেখক প্রথমে যখন গেলেন আফগানিস্তানে, তার কলেজে গেলেন, তো তিনি বললেন যে আমার তো একটা বাসা দরকার। তো তার যে অধ্যক্ষ, যার নাম হচ্ছে, তার কলেজের যিনি অধ্যক্ষ ছিলেন, তার নাম ছিল অধ্যক্ষ জিরার, বরিষ্কার জয়কার জি, বসিনরায়কার রা, র, জিরার। তো অধ্যক্ষ জিরার তিনি কি করলেন, তিনি বললেন যে ঠিক আছে, আমি, আফগানিস্তানের রাজধানী হচ্ছে কাবুল, তো রাজধানীতে তো একটু বাসা ভাড়া বেশি থাকে সব জায়গায়, এটা সবাই জানো, তো বাসা ভাড়ার জন্য না, তিনি বললেন যে রাজধানী থেকে প্রায় 2.5 মাইল দূরে একটা গ্রাম আছে, সেই গ্রামটার নাম হচ্ছে খাজামোল্লা গ্রাম। সেই খাজামোল্লা গ্রামে আমি আপনার জন্য একটা বাসা ঠিক করে দিচ্ছি, আপনি সেখানে থাকবেন, এবং সাথে আপনাকে আমি একটা চাকরও দিচ্ছি, যে আপনার রকম সব করবে। মানে তাকে বলা হবে হরফন মোল্লা। হরফন মোল্লা অর্থ সকল কাজের কাজই, মানে সব কাজ সে করে দিবে আপনার জন্য, A to Z। আপনার কোনো কিছু করা লাগবে না, রান্না বান্না, কাপড় কাচা, আপনার সেবা যত্ন করা, এক কথায় বাজার করা, সব সে করে দিবে। তো যে চাকরটা তাকে দিল, গল্পের যে নামটা, সেটা হচ্ছে, সে চাকরটার নাম হচ্ছে আব্দুর রহমান। সে জাতে ছিল আফগানিস্তানের, এবং তার গ্রামের বাড়ি ছিল আফগানিস্তানের একটা জায়গা পানশির, পানশির নামের একটা জায়গা ছিল। তো এই লোকটাকে যে দেখলো, দেখে মানে লেখক, মানে তার চোখ দুটো ছানা বড় হয়ে গেছে, মানে বড় হয়ে গেছে। কেন? কারণ যে যাকে চাকর বলছে, সেই চাকরটার উচ্চতা হচ্ছে 6 ফুট 4 ইঞ্চি। তুমি চিন্তা করে দেখো কতটা সে লম্বা। ঠিক ততটাই তার শরীর স্বাস্থ্য, মানে ভীষণ লম্বা চড়া। এখন একে দেখে মানে মনে হলো যে আরে বাবা, এ আমার চাকর হবে। অথচ সে যদি কখনো যদি তাকে একটু বকাঝকা করি,
আবার বিগড়ে যায় নাকি, আবার আমাকে যদি আঘাত করে বসে, আমার তো জায়গা নেই, আমি একটা চিকন চাকন পাতলা মানুষ, এরকম একটা লোককে আমার আন্ডারে দিয়েছে। আর না জানি এরকম লোকের যার শরীরটা এত বড়, তার না জানি কত রাগ কত বেশি থাকবে। তা আসলে এটা ভুল ছিল। তো এখানে আব্দুর রহমানের একটা বর্ণনা প্রাবন্ধিক খুব হাসির মতো করে দিয়েছে, বলছে যে সে যদি হাসে, অর্থাৎ তার চোয়ালটা এতটা ফাঁক হবে যে একটা সবরি কলাটা তো লম্বা থাকে, কলাটাকে যদি তুমি ঘুরায় দাও তাহলে পুরো ওর মুখের ভিতরে ঢুকে যাবে। মানে তার হাসিটা এত বড়, তার চোয়ালটা এত বড় একটা চোয়াল। এরপর তার হাতের আঙ্গুল গুলাকে বলছে এক একটা মর্তমান কলা, মানে এক একটা আঙ্গুল এত বড়, মনে হচ্ছে এক একটা কলার সাইজের মতো। তারপর আরো অনেক কিছু বর্ণনা দিয়েছে, সেগুলো আমরা যখন বইটা রিডিং করবো আমরা দেখতে পারবো। তো এই আব্দুর রহমানকে প্রথম দিন লেখক কিছু টাকা দিলেন, বললেন যে দেখো আমি তো কোনো হাড়ি পাতিল কিছুই আনিনি, তুমি যেহেতু রান্না বান্না করতে হবে তুমি কিছু বাজার সদাই করো, হাড়ি পাতিল করো, আর আজকে তুমি যেহেতু এগুলো করে হবে, আমি আজকে বাইরে থেকে খেয়ে নিবো নে, প্রয়োজন হলে তুমি কালকে থেকে আমাকে জন্য রান্না করো। তো এটা বলে সে কলেজের দিকে চলে গেছে। কলেজে কিছু কাজ শেষ করে যখন সে বাসায় ফিরছিল, সে দেখছে যে আব্দুর রহমান বিশাল ভারী একটা বোঝা বইতে বইতে আসতেছে। তো লেখক তাকে জিজ্ঞাসা করলো যে এত কিছু, তো বললো যে সবকিছু হাড়ি পাতিল বাজার সদাই সবকিছু একটার মধ্যে ভরে নিয়েছি। তো বলছে যে তুমি এত বড় বোঝা একা বইতে গেলে কেন, একজন মুটে, মুটে মানে আমরা ওই বলি না কাজে সাহায্য করার জন্য যে আমাদের আমরা আমাদের স্থানীয় ভাষায় ওই শ্রমিক বলি, যারা আমাদের বিভিন্ন বাজার টাজার বা ভারী জিনিসপত্র তোলে, বলছে এরকম একজন মুটে রেখে দিতে পারতা। তখন আব্দুর রহমান মানে এটাতে বললো যে আমি যে মুঠ বইতে পারবো না, মানে আমি যে বোঝা বইতে পারবো না, এই বোঝা কাবুলে কে বইতে পারবে। মানে সে বুঝাইলো যে আমি এত শক্তিশালী, আমি যদি এই বোঝা না বইতে পারি তাহলে তো এটা কাবুলে কেউ বইতে পারবে না। তখন লেখক বলল যে তুমি ভাগাভাগি করে নিতা, অর্ধেক জিনিস তাকে দিতে অর্ধেক তুমি নিতা। তখন সে বলল মাথা চুলকে যে এই কথা আমার মাথায় আসেনি, আমি নিয়ে আসছি, আমার শরীরে কি শক্তি কম নাকি, আমি এটা নিয়ে আসছি। নিয়ে এসে তো বলছে আচ্ছা ঠিক আছে। তারপর বলে যে হুজুর আজকে আর বাইরে খেয়েন না, বাসায় আসলে বা আমি বাসায় যাচ্ছি, আমি রান্না করে ফেলতে পারবো, সময় আছে, আপনি আজকে বাসায় খেন। তো বলছে ঠিক আছে। তো রাত হয়ে গেল, রাত প্রায় অনেক রাত হয়ে গেল, রাতের মধ্যে তার খাবারের প্রস্তুতি চলছে। তো লেখক ভাবলো যে খাবার আগে গিয়ে আমি একটু হাত মুখ ধুই। তা হাত মুখ যখন ধুইলো তখন দেখলো যে যদিও গ্রীষ্মকাল চলছে, গরমের কাল, তারপরও আফগানিস্তানের পানি এতটাই ঠান্ডা যে তার মানে কাঁপুনি উঠে গেল, শীতদার ইয়ে হয়ে গেল, এটা বুঝাইলো। তো ভাবলো যে না, এই এত শীতে যদি হাত মুখ এভাবে ধুই তাহলে আমার চেহারাটাও রিলিফ ম্যাপের মতো হয়ে যাবে। তখন আব্দুর রহমান রাতের খাবার পরিবেশন করলো। তো আব্দুর রহমান কি করলো, লেখক যখন টেবিলে গেলেন তিনি সেখানে দেখলেন প্রচুর খাবার, অর্থাৎ তিনি মানুষ কিন্তু একজন খাবে। তা আব্দুর রহমান কি করেছে, মনে করো 6 জনের পরিমাণ রান্না করছে। তো লেখক যখন দেখে মানে চমকে গেছে এত খাবার, তখন আব্দুর রহমান মনে করেছে যে হয়তো খাবার কম হয়েছে, এই জন্য তিনি আশ্চর্য হয়েছেন। তো তিনি লেখককে বললেন যে ভয় পায়েন না, খাবার আরো আছে, আমি রান্নাঘরে আরো রান্না করে রাখছি। তো তখন এখানে মানে গল্পকার কি বলবেন, আসলে যদি কেউ একজনের খাবার জন্য 3 জনের পরিমাণ খাবার রান্নে তাকে একটু বকা দেওয়া যায় যে তুমি এত বেশি রান্না করছো কেন। কিন্তু কেউ যদি একজনের জন্য 6 জনের পরিমাণ খাবার রান্না করে এবং যদি বলে যে আরো আছে, তাহলে তাকে কি বলবে। তখন তিনি আর কি মজা করে বলে যে অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর, যে আমি অল্প শোকে মানুষ কাতর হয়, আর অধিক শোকে একেবারে পাথর হয়ে যায়। আমার অবস্থাটা সেরকম হয়েছে যে আমি একটা সাধারণ মানুষ, অল্প একটু খাবো, আমি হালকা খাবো, একজন জন অল্প রান্না করবে, সে কি রান্না করছে, আস্ত মুরগি রান্না করছে, খাসি রান্না করছে, এবং পোলাও, অনেক খাবারের বর্ণনাটা মানে যেটা শুনলে তোমার জিভে জল চলে আসবে। আমরা যখন পড়বো সেটার মধ্যে দেখতে পাবা। তো লেখক ভাবলো যে একজনের পরিমাণে খাবার আমি 6 জনের মতো রান্না করে আবার আমাকে বলে যে আরো রান্না করা আছে ভিতরে। তো মানে সে কিছুটা অবাক হয়ে গেল। তো এই যে এখানে দেখো, এই যে বিনয়ী ভাব, এই যে আপ্যায়নের একটা চিন্তা ভাবনা, যে আব্দুর রহমান সে ভাবলো যে এখন সে আমার মালিক, সে আমার চাকর, তাকে রান্না করাটাই শুধু আমার দায়িত্ব না, তার সব রকম সুযোগ সুবিধা, তার যেন কমতি না পড়ে, তারপরে মানে তার প্রতি কতটা শ্রদ্ধা কতটা ভক্তি থাকলে সে কি করে এত রান্না করে, যাতে বলে যে না উনি যাতে খাবারে কোনো পরিমাণ কষ্ট না পায়। মানে আব্দুর রহমানের চিন্তা ভাবনাটা ছিল এটা, অর্থাৎ একটা বিনয়ী ভাব।
এই বিনয়ী ভাবটা সাধারণত আমরা কার থেকে পাই? নিশ্চয়ই কোনো বন্ধুর থেকে পাই, কোনো শুভাকাঙ্ক্ষী থেকে পাই। তারপর লেখক যখন খেলেন, তো আমার লেখকের পরিমাণে যা খাওয়ায় সাধারণত সে তার চেয়ে একটু বেশিও খেয়েছে, তারপরও 6 জনের খাবার কি একজন কখনো খেতে পারে? কখনোই খেতে পারে না। তা আব্দুর রহমান বলল যে হুজুরের মনে হয় আমার খাবার রান্না পছন্দ হয় নাই, আপনি তাই বেশি খেলেন না। তখন আবার লেখক একটু মস্করা করে বললেন যে তোমার তনু, তনু মানে শরীর, তোমার শরীরটার সাথে আমার শরীরটা মিলায় দেখো, আমার শরীর হিসেবে আমি একটু বেশি খেয়েছি আর তোমার খাবার ভালো হয়েছে। তুমি আগে কোথায় কাজ করতে? তা বলতো আমি আগে মেসে কাজ করতাম। হ্যাঁ, এটা আমি এত খাবার দেখেই আন্দাজ করতে পেরেছি। তাহলে খাওয়া দাওয়ার পরে সে একটু বিছানায় যাবে ঘুমাতে, এমন সময় কি করে, এমন সময় আব্দুর রহমান আইয়া নিয়ে আসে, বারফি আঙ্গুর নিয়ে আসে। এটা যেটা আফগানিস্তানে খুবই মানে একটা চমৎকার খাবার, বরফের নিচে আঙ্গুর রেখে দেয়, সেই আঙ্গুরগুলো বারফি আঙ্গুর বলে। তো সে এরপরে বারফি আঙ্গুর আনার পরে সে চা আনে। তো আফগানিস্তানে ছোট ছোট পেয়ালায় চা খায়, আমরা যেমন একবার 1 কাপে খাই, ওরা 1 কাপে খায় না, ওরা 5-6 কাপে, এখানে বর্ণনা আছে, একবার 1 কাপ ছোট ছোট পেয়ালার মধ্যে ওরা চা খায়। চা আনার পরে এরপরে সে কি করে, কতগুলো আখরোট নিয়ে আসে, বাদাম নিয়ে আসে, নিয়ে ইয়ার পাশে বসে, লেখকের পাশে বসে বাদাম ছিলতে থাকে, ছিলতে থেকে ওনাকে খেতে দেয়। মানে এই যে একের পর এক তাকে খাবার দিচ্ছে, খাবার দিচ্ছে, মানে তার কাছে মনে হয় যে না, আমি তার শুধু চাকর না, আমাকে, উনি আমার মালিক, আমি উনার সব রকম যত্ন নিব, একটা বিনয়ী ভাব চলে আসে। তো এরকম ভাবতে থাকে, ভাবতে থাকতে থাকতে এক সময় সে তার বলে যে হুজুর আপনি এত সামান্য অল্প খান, আপনি যদি আমার গ্রামের বাড়িতে যেতেন, মানে সে তার স্মৃতিতে চলে যায় কথা কথা, যে পানশির, সেই পানশিরে শীতের সময় বরফ পড়ে। তো সেই বরফ টানা 2 দিন 3 দিন অনেক বরফ পড়ে, বরফ পড়তে পড়তে যখন একদিন বরফ পড়া শেষ হয়, মানুষ যখন বের হয়, তখন আপনি খালি চোখে বেরোতে পারবেন না, কারণ বরফের উপর যখন রোদ্রের আলো বসে তখন তাকানো যায় না, তাই কালো চশমা পরে সকলে সেখানে বের হয়। বের হওয়ার পরে একদম তাজা বাতাস সেখানে, সবাই, আপনি একটা দম নিবেন, সাথে সাথে আপনার ভিতর থেকে 100টা অসুখ বেরিয়ে যাবে। মানে একটা দম নিবেন, এত বিশুদ্ধ বাতাস যে আপনার ভিতর থেকে 100টা অসুখ বের হয়ে যাবে, এবং তখন আপনি আজকে যা রান্না করছি তা দিলেও সব খেয়ে, বা আস্তে একটা খাসি রান্না করে দিল তা খেয়েও আমাকে বলবেন যে আমার ক্ষুধা লাগছে, আরো খেতে দাও। মানে আপনি এতটা ইয়া হবেন, ফিট অ্যান্ড ফাইন হবেন। তখন তারপরে বলে, এরকম স্মৃতি কাতরতার মধ্যে বলে ফেলে যে হুজুর আপনি এক কাজ করেন, আপনি যদি এখানে থাকেন আপনাকে আমি অবশ্যই দাওয়াত দিলাম, আপনি শীতকালে আমার গ্রাম পানশিরে কাটাবেন। তাহলে এই যে দেখো, একটা লোক যে কিনা, মানে তুমি তোমার কোনো একটা ভালো লাগার জায়গা, তোমার গ্রামের বাড়ি, তোমার নিজের বাড়িতে ভালো লাগার জায়গায় তুমি কাকে দাওয়াত দিতে পারো? যিনি তোমার খুব কাছের, তাই না? তো আব্দুর রহমান এই সামান্য সময়ের মধ্যে লেখককে এতটাই কাছের ভেবে নিয়েছে যে সে তাকে সরাসরি দাওয়াত করে দিয়েছে, যার কারণে এই গল্পের যে টুইস্টটা, যে মূল কথাটা, যে লেখকের কাছে মনে হয় নেই যে আব্দুর রহমান একজন চাকর, লেখকের কাছে বরঞ্চ মনে হয়েছে যে আব্দুর রহমান তার প্রবাস, মানে বিদেশে, আফগানিস্তানে বিদেশে থাকাকালীন অবস্থায় তার একটা বন্ধু, কারণ একজন বন্ধুই বন্ধুর মতো এইভাবে যত্ন নিতে পারে, এইভাবে বিনয়ী ভাব দেখাইতে পারে, যে আব্দুর রহমান সবসময় তার সামনে মাথা নিচু করে থাকতো। মনের কারণ, সেটার কারণ ছিল যে আফগানিস্তানে যে মনিব বা মালিক, তার চোখে চোখ রেখে কথা বলাটা বেয়াদবি মনে করতো। তো এত আফগানিস্তানের যে মানে আব্দুর রহমানের যে শরীর, বডি স্ট্রাকচার, এত কিছু থাকার পরও সে খুব বিনয়ীর সাথে ছিল, এবং লেখকেরকে খুব তাকে একটার পর একটা খাবার, তার কি লাগবে না লাগবে, এবং হঠাৎ করে তাকে তার গ্রামের বাড়িতে এভাবে দাওয়াত দিয়ে বসা, এটা, এই সব কিছুই দ্বারা মূলত একটা বন্ধুকেই নির্দেশ করে। একটা বন্ধুর যত বৈশিষ্ট্য বা যত গুণাবলী থাকতে পারে, আব্দুর রহমানের ভিতর তিনি তা পেয়েছিলেন। তাই তিনি বলেছেন যে আব্দুর রহমান আসলে তার চাকর থেকে একটা বন্ধু হয়ে উঠেছে, যাই তিনি গল্পটার নাম দিয়েছেন প্রবাস বন্ধু, মানে বিদেশের বন্ধু। এটাই ছিল এই গল্পের মূল কথা। এবার চলো আমরা বইটা একটু রিডিং করি, তাহলে আমরা আরো অনেক কিছু জানতে পারবো। বাসা পেলুম, এখানে এটা সাধু ভাষায় লেখা হয়েছে। বাসা পেলুম কাবুল থেকে 2.5 মাইল দূরে খাজা মোল্লা গ্রামে, এটা আন্ডারলাইন করে, এটা এমসিকিউ আসবে। বাসার সঙ্গে সঙ্গে চাকরও পেলুম, মানে যখন লেখক আফগানিস্তানে কলেজের প্রভাষক হিসেবে গিয়েছেন একটা প্রজেক্ট নিয়ে, তখন সে আফগানিস্তানের যে রাজধানী কাবুল, কাবুল থেকে আরো 2.5 মাইল দূরে খাজামুল্লা নামক একটা গ্রামে তিনি বাসা ঠিক করলেন। বাসার সঙ্গে চাকরও পেল। কে ঠিক করে দিয়েছে দেখো?
তাদের কলেজের যিনি প্রিন্সিপাল অধ্যক্ষ জিরার, তার নাম এটা, তিনি জাতে ফরাসি, মানে ফ্রান্সের একজন ব্যক্তি, কিন্তু আফগানিস্তানে চাকরি করে। কাজে কায়দা মাফিক আলাপ করিয়ে দিয়ে বললেন যে কাজেই যখন প্রথম আসছে তখন সে কায়দা মাফিক আলাপ করে ওনাকে বললেন যে দেখেন আপনি তো এখানে প্রথম আসছেন, কিছু চিনেন না, আমি আপনাকে একটা চাকর দিয়ে দিচ্ছি। তো এর নাম আব্দুর রহমান, মানে চাকরটার নাম হচ্ছে আব্দুর রহমান। আপনার সব কাজ করে দিবে, জুতা বুরুশ থেকে খুন খারাপি, মানে আপনার জুতা বুরুশ, বুরুশ মানে কি জুতা পালিশ, জুতা পালিশ থেকে আপনি যা বলবেন, খুন করতে বললে আপনার জন্য খুনও করবে, জীবনও দিয়ে দিবে। অর্থাৎ ইনি হরফন মোল্লা বা সকল কাজের কাজী, মানে হরফন মোল্লা মানে সকল কাজের কাজ, মানে আপনি যা কাজ দিবেন এক কথা সে আপনার জন্য সব কাজ করে দিবে। জিরার সাহেব কাজের লোক, অর্থাৎ সমস্ত দিন কোনো না কোনো মন্ত্রীর দপ্তরে ঝগড়া বচসা করে কাটান। অধ্যক্ষ জিরার তিনি খুবই ব্যস্ত লোক, অনেক কাজের লোক, তিনি তার সারাটা দিন কোনো না কোনো মন্ত্রীর দপ্তরে থাকেন, সেখানে ঝগড়া বচসা মানে ঝগড়া চিল্লা চেঁচামেচি বা বিভিন্ন কিছু নিয়ে ব্যবসা বাণিজ্য এইগুলা নিয়ে তিনি কাটান। কাবুলে এরই নাম কাজ। ওরোভোয়া, বিকেলে দেখা হবে বলে চলে গেলেন। ওরোভোয়া, এটা ওরোভোয়াটা হচ্ছে, ওরোভোয়াটা হচ্ছে তোমার আফগানিস্তানের ভাষা, এটার অর্থ হচ্ছে আবার দেখা হবে বা আবার বিকেলে দেখা হবে, যে আমি চললাম, আমরা বলি না যে গুড বাই ইংলিশে, সেটা আর কি ওরোভোয়া, এটা বলেই তিনি চলে গেলেন। কাবুল শহরে আমি দুটি নরদানব দেখেছি, তার একটি হচ্ছে আব্দুর রহমান। কাবুল শহরে তিনটি নরদানব দেখেছে। দেখো তিনি তার চাকরটাকে ফার্স্টে দানবের সাথে তুলনা করেছে, কেন? পরে সে ওকে ফিতা দিয়ে মেপে দেখেছিলাম 6 ফুট 4 ইঞ্চি, ওরা উচ্চতা হচ্ছে 6 ফুট 4 ইঞ্চি। উপস্থিত লক্ষ্য করলাম লম্বায় মিলিয়ে চওড়াই দুখানা হাত হাঁটু পর্যন্ত নেমে এসেছে, মানে সে এত লম্বা তার হাত দুটো দাঁড়ালে একবার হাঁটুর কাছাকাছি নেমে এসেছে। আঙ্গুলগুলো দু কাঠ দিয়ে মর্তমান কলা হয়ে ঝুলছে, তার হাতের আঙ্গুলগুলো মনে হয় যে কলার যে একটা কাঁদি থাকে না, মানে অনেকগুলা একটা ছড়া, কলার ছড়া, এরকম মনে হয় যে আঙ্গুলগুলো একবারে কলার ছড়ার মতো হয়ে ঝুলছে। পা দুখানা ডিঙ্গি নৌকার সাইজ। কাঁধ দেখে মনে হলো আমার বাবুর্চি আব্দুর রহমান না হয়ে সে যদি আমির, আমির দ্বারা মালিক বুঝায়, মালিক আব্দুর রহমান হতো তবে অনায়াসে গোটা আফগানিস্তানের ভার বইতে পারতো। মানে বুঝালো যে সে যে কাজটা করে সেই কাজটা তো একটা নিম্ন কাজ, মানে একটা চাকরের কাজ। তো সে রান্নার বাবুর্চি না হয়ে সে যদি কোনো আফগানিস্তানের কোনো ধনী ব্যক্তি হতো তাহলে পুরো আফগানিস্তানটাকে সে তার নিজের কন্ট্রোলে রাখতে পারতো, তার এত বড় শরীর। এ কান ও কান জোড়া মুখ, হা করলে চওড়া চৌড়ি কলা গিলতে পারে, মানে বলছে যে তার কান দেখা যায় না কিন্তু তার মানে মুখটা এত বড় যে মনে করো একটা কলাকে যদি এইভাবে করা হয় তাহলে এই কলাটা যত বড় হবে, পুরা কলাটা সে আ করলে, যেমন দেখো আমি একটু আ করছি, আমার আঙ্গুল কতটুকু যাবে, আমার মুখে আ করলে কি একটা কলা ঢুকানো যাবে এভাবে সোজা করে? কখনই যাবে না, কিন্তু ওর মুখটা এত বড় যে এভাবে সোজা করলে একটা কলা পর্যন্ত ঢুকে যাবে, তাহলে বুঝো কতটা মুখ বড়। এবড়ো থেবড়ে নাক কপালে নেই, পাগড়ি থাকায় মাথার আকার প্রকার ঠাওর হলো না, ঠাওর মানে ঠিক ডিশ করা, মানে আন্দাজ করতে পারলো না, যে যেহেতু সে মাথায় পাগড়ি পরেছে তাই মাথার সাইজটা কত বড় সেটা সে বুঝতে পারলো না। তবে আন্দাজ করলুম বেবি সাইজের হ্যাট ও কান অবধি পৌঁছবে, তবে সে আন্দাজ করলো যে একটা বেবি সাইজের যে বাচ্চাদের যে হ্যাট, মাথার টুপি, সেটা পরাইলেও তার কান পর্যন্ত আসবে না, মানে এত বড় মাথা। রং ফর্সা, তবে শীতে গ্রীষ্মে চামড়া চিরে ফেরে গিয়ে আফগানিস্তানের রিলিফ ম্যাপের চেহারা ধরেছে। যে ওর রং ফর্সা ছিল কিন্তু শীতে গ্রীষ্মে চামড়া চিরে মানে চামড়া ফেটে আফগানিস্তানের যে রিলিফ, রিলিফ দ্বারা কি বোঝায়, ত্রাণ তহবিল, ত্রাণ তহবিলে যেমন একটা ম্যাপ থাকে ছেঁড়া ফাড়া, এরকম একটা চেহারা ধরেছে। দুই গাল কে যেন থাবড়ে মেরে লাল করে দিয়েছে, কিন্তু কার এমন বুকের পাটা? রুজও তো মাখবার কথা নয়, রুজ হচ্ছে একটা ক্রিম, মানে যে ক্রিমও তো এমন মেকআপের কোনো ক্রিমও মাখে না যে গাল দুইটা লাল, বা মনে হচ্ছে কেউ থাবড়ে গাল লাল করছে, কিন্তু ওর যে শরীর, কে ওকে থাপ্পড় মারতে যাবে? পরনে সিলোয়ার কুর্তা আর ওয়াস্কিট, এটা হচ্ছে ওদের নিজস্ব পোশাক আফগানিস্তানের। ঠোঁট দুটি দেখতে পেলুম না, সেই যে প্রথম দিন ঘরে ঢুকে কার্পেটের দিকে নজর রেখে দাঁড়িয়েছিল শেষ দিন পর্যন্ত ওই কার্পেটের অপরূপ রূপ থেকে তাকে বড় একটা চোখ ফেরাতে দেখিনি, অর্থাৎ তার চোখ দেখতে, ঠোঁট দেখতে পায় না, কারণ সে প্রথম দিন থেকে কার্পেটের দিকে তাকায় আছে, মনে হয় যে কার্পেটকে সে ভালোবাসছে, আসলে না, মানে সে সম্মানের সাথে, কারণ আফগানিস্তানের নিয়ম হচ্ছে মালিকের চোখে চোখে তাকিয়ে কথা বলতে পারবে না, তাই সে প্রথম দিন থেকে এভাবে চোখ নিচু করেই কথা বলছে, যার কারণে তার নিচের যে অংশটা ঠোঁটের
বা এই নিচের লোয়ার পার্টটা, এটাকে লেখক কোনোদিন দেখতে পারে নাই। গুরুজনদের দিকে তাকাতে নেই, আফগানিস্তানের ও নাকি এই ধরনের একটা সংস্কার আছে। পরের পৃষ্ঠায় যাচ্ছি। তবে তার নয়নের ভাবের খেলা গোপনে দেখেছি, দুটো চিনে মাটির ডাবরে যেন দুটো পান্তুয়া ভেসে উঠেছে। অর্থাৎ মনে করো তার যে চোখ দুইটা এত ডাসা ডাসা চোখ, যে মনে হচ্ছে যে দুইটা চিনে মাটির ডাবরে, মানে বাটিতে চিনে মাটি দিয়ে যে বাটিগুলা বানায় না, এত বড় বাড়ির মধ্যে দুইটা পান্তুয়া এরকম রসগোল্লার মতো বড় বড় দুইটা চোখ। জরিপ করে ভরসা পেলুম, ভয় হলো, এ লোকটা ভীমসেনের মতো রান্না তো করবেই, বিপদে আপদে ভীমসেনের মতো আমার মুশকিল আসান হয়ে থাকবে। ভীম অর্জুনের ভাই, তো মহাভারতে তো ভীম অনেক এরকম শক্তিশালী ছিল, সে অনেক খেত, রান্না করত এবং তার অনেক গায়ে শক্তি ছিল। তো লেখকও ভাবলো যে ভীমের মতো আমার মতো অনেক বেশি রান্না করবে, ঠিক আছে, আবার বিপদ আপদে কেউ আমাকে মারতে আসলে সে আমার জন্য আবার লড়াইও করবে, এটা আবার আমার জন্য মুশকিল আসান হবে। কিন্তু প্রশ্ন, এ যদি কোনোদিন বিগড়ে যায়, মানে সে যদি একটু রাগ করে, তবে কোনো একটা হদিসের সন্ধানে মগজ আতিপাতি করে খুঁজতে আরম্ভ করলো। রহমানকে জিজ্ঞেস করলো, পূর্বে কোথায় কাজ করেছো? উত্তর দিল, কোথাও না, পল্টনে ছিল মেসের চার্জে। পল্টন দ্বারা বাঙালি পল্টন, মানে ওই আর্মিদের বা পুলিশদের যে একটা দল আছে, সেই দলে মেসের চার্জে ছিল, মানে মেসের রান্না বান্না সে করতো পুলিশদের। 1 মাস হলো খালাস পেয়েছি, মানে সেখান থেকে চাকরি ছেড়ে সেখান থেকে সে চলে আসছে। রাইফেল চালাতে পারো? একগাল হাসলো, মানে হাসলো, বলছে রাইফেল চালাতে পারো, জবাব দেয়নি, খালি হাসলো। কি কি রাখতে জানো? পোলাও, কোরমা, কাবাব, ফালুদা। আমি জিজ্ঞেস করলাম, ফালুদা বানাতে বরফ লাগে, এখানে বরফ তৈরি করার কল আছে, মানে বরফ তৈরি করার কারখানা আছে? কিসের কল? আমি বললাম, তাহলে বরফ আসে কোথাকে, মানে কোত্থেকে তাহলে বরফ আসে? বলল, কেন, ওই পাগমানের পাহাড় থেকে। এটাও আমাদের এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। পাগমানের পাহাড়, এই পাহাড়ের নিচে ওরা, মানে কিছু পানি বলে জানলা দিয়ে পাহাড়ের বরফ দেখিয়ে দিল, ওই যে বরফ থাকে, তাকিয়ে দেখলাম যদিও গ্রীষ্মকাল তবুও সবচেয়ে উঁচু নীল পাহাড়ের গায়ে সাদা সাদা বরফ দেখা যাচ্ছে। অর্থাৎ আশ্চর্য হয়ে বললাম, বরফ আনতে কি ওই পা উঁচুতে চড়তে হয়? মানে তোমরা বরফ, ঠিক আছে, বরফ তো পাহাড়ের একবার উঁচুতে, তুমি বরফের জন্য কি এত উঁচায় পাহাড় বেয়ে তারপরে বরফ আনো তোমরা? বলল, না সাহেব, এর নিচে অনেক বড় বড় গর্তে শীতকালে বরফ ভর্তি করে রাখা হয়, এখন তাই খুঁড়ে তুলে গাধা বোঝাই করে নিয়ে আসা হয়। অর্থাৎ ওরা কি করে, ওরা বরফের একেবারে নিচে যখন শীতকাল, কারণ শীতকালে তো নিচের অংশটুকুও বরফে ঢাকা থাকে, ওরা শীতকালে বরফ ভর্তি করে নিচে রেখে দেয়, কারণ ওই জায়গাটা ঠান্ডা থাকে, যার কারণে ওই জায়গায় বরফটা কখনো গলে না। তো গ্রীষ্মকালে ওদের প্রয়োজন মতো জায়গাটা খুঁড়ে সেখান থেকে বরফ নিয়ে গাধার মধ্যে বোঝাই করে নিয়ে আসে। বুঝলুম, খবর টবরও রাখে। বললুম, তা আমার হাঁড়ি কুড়ি বাসন কুসন তো কিছুই নেই, বাজার থেকে সবকিছু কিনে নিয়ে এসো। রাত্রিরের রান্না আজ আর বোধহয় হয়ে উঠবে না, কাল দুপুরে রান্না করো, সকালবেলা চা দিও। টাকা নিয়ে চলে গেল। বেলা থাকতে কাবুল রওনা দিলুম। 2.5 মাইল রাস্তা, মৃদু মধু ঠান্ডায় গড়িয়ে গড়িয়ে পৌঁছাবো। মানে সেই এবার যেহেতু ঘরের জিনিসটা বুঝে পাইছে, দারোয়ান চাকরকে টাকাও দিছে, এখন ভাবছে একটু কলেজে যে ঘুরে আসি। পথে দেখি এক পর্বত প্রমাণ বোঝা নিয়ে আব্দুর রহমান ফিরে আসছে। তো যাওয়ার পথে দেখলো যে বিশাল বড় একটা বোঝা নিয়ে আব্দুর রহমান ফিরে এসছে। জিজ্ঞেস করলাম, এত বোঝা বইবার কি দরকার ছিল? একটা মুটে, মানে একটা শ্রমিক বা একটা মেন্তি ভাড়া করতা, তাহলেই তো হতো। যা বললো তার অর্থ এই যে সে যে মোট বইতে পারে না, সে মোট কাবুলে বইতে যাবে কে? মানে এটা দ্বারা এটা বুঝাইলো যে সে যেই বোঝা বইতে পারবে না, সেই বোঝা কি অন্য কেউ বইতে পারবে? তার চেয়ে কি শক্তিশালী কেউ আছে? আমি বললাম, দুজনে ভাগাভাগি করে নিয়ে আসতে। ভাব দেখে বুঝলো মতটা তার মাথায় খেলেনি, অথবা ভাববার প্রয়োজন বোধ করেনি, মানে এটা সে ভাবে নাই যে এইগুলো তো আমরা পারি, মানে এত শক্তিশালী মানুষ আরেকজন লাগবে। যেমন আমরা যারা কাজ করি না, আমরা সামান্য কিছু দিলে ভাবি যে না, একটা মিনতি দিলে একটা ওনাকে টাকা দিয়ে দিব, নিজে নিয়ে আসবো, কষ্ট করতে চাই না। পরের পৃষ্ঠায় দেখি, বোঝাটা নিয়ে আসছিল জালের প্রকাণ্ড থলেতে করে, তার ভিতরে তেল, নুন, লকড়ি সবই দেখতে পেলুম। আমি ফের চলতে আরম্ভ করে বলল, সাহেব, রাত্রে বাড়িতেই খাবেন। খুব বেশি দূর যেতে হলো না, লবি দরিয়া অর্থাৎ কাবুল নদীর পারে পৌঁছাতে না পৌঁছাতেই দেখি মসিয়ে জিরার টাঙ্গা হাঁকিয়ে টক বগাট বক করে বাড়ি ফিরছেন। সেখানে লবে ও কলেজে যাওয়া লাগে নাই, ওদের একটা নৌকা নদী আছে আফগানিস্তানের,
কাবুলের ওদিকে, যেটা হচ্ছে লবে দরিয়া। ওই নদীর সামনে যাইতেই দেখে মসিয়ে জিরার যে মহাশয়, জিরার মহাশয় অধ্যক্ষ, তার যে প্রিন্সিপাল, টাঙ্গা টাঙ্গা মানে ঘোড়ার গাড়ি হেঁকিয়ে তিনি বাড়ির দিকে চলে আসতেছেন। কলেজের বড় কর্তা বা বস হিসেবে আমাকে তিনি বেশ দুই এক প্রস্ত ধমক দিয়ে বললেন, কাবুল শহরে নিশাচর হতে হলে যে তো হাতিয়ারের প্রয়োজন, সে দুটোর একটাও তোমার নেই। তখন সে যেহেতু বস, সে নতুন নতুন আসছে তার এখানে চাকরি করতে, বা একটা প্রজেক্ট নিয়ে প্রফেসর সাহেব আসছে, তো তাকে ধমক দিয়ে বললো, আরে আপনাকে আমি বলছি বাসা থাকতে, আপনি সন্ধ্যাবেলায় বের হয়েছেন কেন? রাত্রে বেলা নিশাচর, রাত্রে এখানে কাবুলে চলার জন্য যে হাতিয়ার লাগে সেটা তো আপনার কাছে নেই। আপনি কি জানেন না যে রাত্রে অনেক চিন্তাই হয়? আপনাকে যদি এখন চিন্তা করে, আপনার কাছে নিজের বাঁচার মতো কি কিছু আছে? বসকে খুশি করবার জন্য যার ঘটে ফন্দি ফিকিরের অভাব, তার পক্ষে কোম্পানির কাজ হচ্ছে তর্ক না করা। মানে বসকে যদি তুমি খুশি করতে চাও, তাহলে বস যাই বলুক, ভুল বলুক সঠিক বলুক, কখনো তর্ক করতে যাবে না। তো সেও তর্ক করতে গেল না যে আরে আমি তো জানি না, নতুন, বা এইভাবে আপনার বকার কি আছে বা এই আছে, সে তর্ক, সে চুপ করে বলছে যে বস বলছে বলুক। বিশেষ করে যখন বসের উত্তমার্ধ তারই পাশে বসে উই সাতেনমা এভিদামা অর্থাৎ অতি আবশ্যক, সার্টেনলি, এভিডেন্টলি বলে তার কথা সায় দেন। এগুলো হচ্ছে উই সাতেনামা এভিদামা, এগুলো হচ্ছে আফগানিস্তানের ভাষা, যেটার অর্থ সার্টেনলি মানে অবশ্যই, বাংলায় অবশ্যই, সার্টেনলি নিশ্চিতভাবে, এভিডেন্টলি প্রকৃতপক্ষে। মানে যখন বজ্জা বলবো যে হ্যাঁ সার্টেনলি আমি নেক্সট টাইম থেকে আনবো, মানে অবশ্যই আমি নেক্সট টাইম থেকে মনে রাখবো, এরকম বলে সায় দিলেই ভালো, তাহলে বসেরাও খুশি, আমরাও খুশি। ইংল্যান্ডে মাত্র একবার ভিক্টোরিয়া আলবার্ট আতাত হয়েছিল, শুনতে পাই ফ্রান্সে নাকি নিত্য নীতি ঘরে ঘরে। যে ইংল্যান্ডে রানী ভিক্টোরিয়ার পক্ষে একবার মাত্র আলবার্ট এরকম বিতর্ক করেছিল, পরে আলবার্টের যে কাহিনী হয়েছে আমরা সেটা জানি। ফ্রান্সে এই নিয়ে বসের মুখের উপরে কথা নিয়ে ওদের নিত্য নীতি ঘরে ঘরে, এই বসের মুখের উপরে ওরা এই জিনিসটা মানে পালন করে, যে বসের মুখে মুখে ওরা কাজটা করে না, বস যা বলে ঠিক সেটাই ওরা চুপচাপ মেনে নেয়। বাড়ি ফিরে এসে বসবার ঘরে ঢুকতে আব্দুর রহমান একটা দর্শন দিয়ে গেল। যে বাড়ির যখন সে ঘরে ঢুকলো, ওনার সাথে দেখা যেহেতু হয়েছে, আর কলেজে যায়নি, আবার বাসায় চলে আসছে। তো বাসায় আসতে আব্দুর রহমান একবার দেখা দিয়ে গেল। আমি যে তার তন্মিতে ফিরে এসেছি, মানে তাঁবুতে ফিরে এসেছে, সে সম্বন্ধে আশ্বস্ত হয়ে হুট করে বেরিয়ে গেল। মানে সে যে আসছে, অর্থাৎ লেখক যে আসছে, এটা সম্পর্কে আশ্বস্ত হয়ে সে আবার চলে গেল রান্না করতে। তখন রোজার মাস নয়, তবুও আন্দাজ করলাম সেহরির সময়, অর্থাৎ রাত দুটোয় খাবার জুটলে জুটতেও পারে, যেহেতু একটু দেরি হয়ে গেছে, রাত 2টা বেজে গেছে খাবার দিতে দিতে। তন্দ্রা লেগে গিয়েছিল, মানে তার কিছুটা ঝিমানো ভাব আসছিল। শব্দ শুনে ঘুম ভাঙলো, দেখি আব্দুর রহমান মোগল তসবিরের গারুদ বদনার সমন্বয় আফতাবে বা ধারাযন্ত্র নিয়ে সামনে দাঁড়িয়ে। অর্থাৎ মুঘলরা যেরকম একটা বিশাল বিশাল থালা নিয়ে খাবার নিতে আসতো, সেরকম বড় বড় মধ্যে সে খাবার নিয়ে আসছে, মানে খাবার না, হাত ধুতে আসছে। ওই বড় একটা, ওই এটাকে কি বলে, বদনা, বড় বদনা নিয়ে আসছে, ওই মুঘলদের আমলের এরকম বড় বড় বদনা, এই বদনাতে সে খাবার নিয়ে আসছে, হাত ধোয়ার জন্য, মুখ ধোয়ার জন্য পানি নিয়ে আসছে। মুখ ধুতে গিয়ে বুঝলুম যদিও গ্রীষ্মকাল, তবুও কাবুল নদীর বরফ গলা জলে কিছুদিন ধরে আমার মুখ আফগানিস্তানের রিলিফ ম্যাপের উঁচু নিচু টক্করের সঙ্গে সামঞ্জস্য রাখতে পারবে। যে পানিটা এতই ঠান্ডা গ্রীষ্মকাল, তারপর মনে হচ্ছে যে এত পানি, ঠান্ডা পানি দিয়ে এরকম লাগাতার মুখ ধুতে গেলে তার চেহারাটা রিলিফ ম্যাপের মতো উঁচু নিচু হয়ে যাবে। খানা টেবিলের সামনে গিয়ে যা দেখলুম, তাতে আমার মনে আর কোনো সন্দেহ রইল না যে আমার ভৃত্য মানে চাকর আগা আব্দুর রহমান, আগা কিছুটা মানে বোকার ভাব বুঝেছে, এককালে মেসের চার্জে ছিলেন। যে খাবার টেবিলে গিয়ে আমি এত খাবার, আমি মানুষ একজন, এত খাবার দেখে বুঝলাম যে না, ও মেসের চার্জে ছিলেন, অর্থাৎ সে একসাথে অনেক রান্না করা, মানে সবসময় এটাই তার একটা অভ্যাস ছিল। ডাবর নয়, ছোটখাটো একটা গামলা ভর্তি মাংসের কোরমা, অর্থাৎ কোন একটা বাটিতে নয়, ডাবর মানে বাটি, একটা বাটিতে নয়, পুরো একটা গামলা, এত বড় একটা গামলা, এটা পুরাটা ভরে একটা মাংসের কোরমা রান্না করছে। বা পেঁয়াজ ঘি, পেঁয়াজের যে ঘি এবং ঘি ঘন করে, কাঁধে সের খানেক দুম্বার মাংস, সের, এক সের, এক সের বুঝো, এক সের দুম্বার মাংস, তার মাঝে মাঝে কিছু বাদাম কিশমিশ লুকোচুরি খেলছে, মানে বাদাম কিশমিশ দিয়া ঘি দিয়ে এক সের মাংস রান্না করছে।
এক কোণে একটি আলু অপাংক্তেয় হওয়ায় দুঃখে ডুবে মরার চেষ্টা করছে। আলু দিছে মাত্র 1 পিস। তো আলু মনে হচ্ছে যে এত মাংসের ভিতরে আলু মনে হচ্ছে যে ডুবে মরার চেষ্টা করছে। তো এই ফার্স্ট রানতে 1 সের ইয়ার মাংস, খাসির মাংস। আরেক প্লেটে গোটা আজটেক ফুল বোম্বাই সাইজের স্বামী কাবাব। আরেকটা প্লেট, পাশের প্লেট ছিল, ওই প্লেটে পুরা আজটেক ফুল সাইজ, মানে একটা বিশাল বড় একটা ফুল সাইজের স্বামী কাবাব রান্না করছে। বারকোষ থালায় 1 ঝুড়ি কোফতা পোলাও, আর উপরে বসে আছে একটি আস্ত মুরগির রোস্ট। বারকোষ থালা মানে যে বরযাত্রীদের যে বড় একটা থালা, ওই থালার মধ্যে পুরা 1 ঝুড়ি পোলাও রান্না করছে, এবং পোলাওর উপর আস্তা পুরো একটা বড় একটা মুরগির রোস্ট রান্না করছে। আমাকে হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আব্দুর রহমান তাড়াতাড়ি এগিয়ে অভয় বাণী দিল, রান্নাঘরে আরো আছে। মানে আমাকে হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আব্দুর রহমান তাড়াতাড়ি এগিয়ে অভয় বাণী দিল, রান্নাঘরে আরো আছে। মানে যেহেতু লেখক আইসা দাঁড়ায় রয়েছে, বসতেছে না খেতে, তো আব্দুর রহমান ভাবলো যে হয়তো লেখক মনে করছে এত কম রান্না করছে কেন। তো ওকে দেখে অভয় বাণী দিয়ে বললো যে হুজুর, রান্নাঘরে আমার আরো খাবার আছে। একজনের রান্না না করে কেউ যদি 3 জনের রান্না করে তবে তাকে ধমক দেওয়া যায়, কিন্তু সে যদি 6 জনের রান্না পরিবেশন করে বলে রান্নাঘরে আরো আছে, তখন আর কি করার থাকে। অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। রান্না ভালো, আমার ক্ষুধাও ছিল, কাজে গড়পড়তা বাঙালির চেয়ে কিছু কম খাইনি। অর্থাৎ একজন বাঙালি যতটুকু খায় সে তার চেয়ে একটু বেশি খাইছে। তার উপর অদ্য রজনী, প্রথম রজনী এবং আব্দুর রহমান ও ডাক্তারি কলেজের ছাত্র সেরকম তন্ময় হয়ে মরা কাটা দেখে। মানে তার উপর অদ্য রজনী এবং প্রথম রজনী, মানে মাঝরাত, এবং আমার আজকে প্রথম রাত এখানকার। আব্দুর রহমান ও ডাক্তারি কলেজের ছাত্র যেমন মরা কাটা যেভাবে দেখে, তো লেখক কি খাচ্ছে সেটা সে দেখতেছে। সেরকম আমার খাওয়ার রকম বহর দুই তার ডাবর চোখে ভরে দেখে নিচ্ছিল। মানে লেখক কতটুকু খাইতে পারে, এত অল্প খাচ্ছে কেন, এগুলা সে দেখে নিয়েছে। আমি বললাম, ব্যাস উৎকৃষ্ট রেঁধেছো আব্দুর রহমান। মানে আমি বললাম, বাস আর খেতে পারবো না, আব্দুর রহমান তুমি খুব ভালো রান্না করেছো। আব্দুর রহমান অন্তর্ধান, অন্তর্ধান মানে ভিতরে ঢুকে গেল। ফিরে এলে ফিরে এলো হাতে 1 থালা ফালুদা নিয়ে। আমি সবিনয়ে জানালাম যে আমি মিষ্টি পছন্দ করি না। আব্দুর রহমান পুনরপি অন্তর্ধান, আবার ভিতরে ঢুকলো। আবার ফিরে এলো 1 ডাবর নিয়ে, পেঁজা বরফের গুঁড়োয় ভর্তি। আমি বোকা মনে জিজ্ঞেস করলাম, এ আবার কি? আব্দুর রহমান উপরের বরফ সরিয়ে দেখালো নিচে আঙ্গুর। মুখে বলল, বাগেবালার বরফি আঙ্গুর, তামাম, তামাম মানে সকল, আফগানিস্তানে মশহুর, মশহুর মানে প্রসিদ্ধ। সে বলল যে এটা হচ্ছে আঙ্গুর, বরফি আঙ্গুর, যেটা পুরো আফগানিস্তানে প্রসিদ্ধ, খুব মজার একটা খাবার। বলেই একখানা শশারে কিছু বরফ আর গোটা কয়েক আঙ্গুর নিয়ে বসলো। আমি আঙ্গুর খাচ্ছি ও ততক্ষণে এক একটা করে হাতে নিয়ে সেই বরফ টুকরোয় ঘুরিয়ে ঘুরিয়ে অতি সন্তর্পণে ঘরের মেয়েরা যেরকম আচারের জন্য কাগজি লেবু পাথরের শিলে ঘষেন, সেরকম ঘষে ঘষে আঙ্গুর গুলা দিচ্ছে। কারণ আঙ্গুর গুলো তো বরফের নিচে অনেক ঠান্ডা, তো ঘষলে আঙ্গুর গুলা কিছুটা নর্মাল হবে, লেখক খেতে যেতে পারে এই জন্য। ওদিকে তালু আর জীবের মাঝখানে একটা আঙ্গুর চাপ দিতে আমার ব্রহ্মরন্ধ্র পর্যন্ত ঝিনঝিন হয়ে উঠেছে। মানে তার দাঁতে হঠাৎ আঙ্গুর একটা চাপ দিচ্ছে, এবং তার জিহ্বায় অনেক সময় আমাদের কামড় লেগে যায় না, এরকম লেখকের চাপ দিতে দিতে লেখকের জিহ্বায় কামড় লেগে গেছে। কিন্তু পাছে আব্দুর রহমান ভাবে তার মনে নিতান্তই জঙ্গলি, তাই খাইবার পাসের হিম্মত বুকে সঞ্চয় করে গোটা আস্টেক গিলুম। তো এটা যাতে আব্দুর রহমান না বুঝতে পারে, যে ভাবলো যে এটা কি, খাওয়াও জানে না, তাইলে ওকে না বুঝতে দিয়ে সে প্রায় 8টা খেয়ে ফেললো। কিন্তু বেশিক্ষণ চালাতে পারলাম না, ক্ষান্ত দিয়ে বললাম, যথেষ্ট হয়েছে আব্দুর রহমান, এবার তুমি গিয়ে ভালো করে খাও। মানে বললো যে না, আর খাবো না, তুমি চলে যাও। কার গোয়াল কে দেয় ধুয়ো, এটা একটা প্রবাদ, মানে যে কার কথা কে শোনে। এবার আব্দুর রহমান এলেন চায়ের শ্বাস সরঞ্জাম নিয়ে, কাবুলে সবুজ চা। পেয়ালায় ঢাললে অতি ফিকে হলদে রং দেখা যায়। সে চায়ে দুধ দেয়া হয় না। প্রথম পেয়ালায় চিনি দেয়া হয়, দ্বিতীয় পেয়ালায় তাও না। তারপর ওই রকম তৃতীয় চতুর্থ কাবুলি পেয়ালারা 6 খায়, মানে ওরা 6টা কাপে খায়। অবশ্যই পেয়ালা সাইজ খুব ছোট, কফির পাত্রের মতো। যে ওদের নিয়ম হচ্ছে যে সবুজ দুধ দিয়ে ওরা যে চাটা বানায় সবুজ দেখায়, ওই চাটা প্রথমটা যখন কাপে ডালে তখন হালকা হলুদের মতো হয়ে যায়। তো ওরা প্রথম চা কাপ, যেটা ছোট ছোট কাপ, ওই প্রথম কাপটা ওরা খায়। এর দ্বিতীয় কাপে চিনি থাকে না। এইভাবে আস্তে আস্তে
6 কাপ পর্যন্ত ওরা চা খায়, এটা হচ্ছে নিয়ম। এক একজনের 6 কাপ করে খেতে হয়, ছোট ছোট পালায় পেয়ালায়। চা খাওয়া শেষ হলে আব্দুর রহমান 10 মিনিটের জন্য বেরিয়ে গেল। ভাবলাম এই বেলা দরজা বন্ধ করে দিই, না হলে আবার হয়তো কিছু নিয়ে আসবে। আস্ত উটের রোস্টটা হয়তো দিতে ভুলে গিয়েছে, মানে লেখকটা মজা করে বলল। ততক্ষণে আব্দুর রহমান পুনরায় হাজির। এবার এক হাতে থলে ভর্তি বাদাম আর আখরোট, অন্য হাতে হাতুড়ি। ধীরে সুস্থে ঘরের এক কোণে পা মুড়ে বসে বাদাম আখরোটের খোসা ছাড়াতে লাগলো। মানে এত শক্ত বাদাম, ওগুলা হাতুড়ি দিয়ে ভেঙে ভেঙে সেটা মানে খুলতে হয়। এক মুঠো ততক্ষণে আব্দুর রহমান পুনরায় হাজির। এবার এক হাতে থলে ভর্তি বাদাম আর আখরোট, অন্য হাতে হাতুড়ি। ধীরে সুস্থে ঘরের এক কোণে পা মুড়ে বসে বাদাম আখরোটের খোসা ছাড়াতে লাগলো। এক মুঠো আমার কাছে নিয়ে এসে বলল, মাথা নিচু করে বলল, আমার রান্না হুজুরের পছন্দ হয়নি। কে বলল পছন্দ হয়নি? তবে ভালো করে খেলেন না কেন? আমি বিরক্ত হয়ে বললাম, কি আশ্চর্য, তোমার বপুটা মানে দেহটার সঙ্গে আমার তনুটা মিলিয়ে দেখো দেখিনি। তার থেকে আন্দাজ করতে পারো না আমার পক্ষে কি পরিমাণ খাওয়া সম্ভবপর? আব্দুর রহমান তর্কাতর্কি না করে ফের সেই কোণে গিয়ে আখরোট বাদামের খোসা ছাড়াতে লাগলো। তারপর আপন মনে বলল, কাবুলের আবহাওয়া বড়ই খারাপ, পানি তো পানি নয়, সে যেন গলানো পাথর। পেটে গিয়ে এক কোণে যদি বসলো তবে ভরসা হয় না আর কোন দিন বেরোবে। কাবুলের হাওয়া তো হাওয়া নয়, আতশবাজির হলকা, মানুষের খিদেই হবেই বা কি করে। অর্থাৎ বলতেছে যে কাবুলের পানি, এটা তো পানি নয়, মনে হয় পাথর। যে পানি খেলে আমরা তো শরীরে আমাদের মলমূত্রের মাধ্যমে পানি চলে যায়, কিন্তু মনে হয় যে কাবুলের পানি মানুষের পেটে বের হয় না, পানিটা ওই পেটে জায়গা দখল করে, এই জন্য মানুষ খেতে পারে না, এত খেতে পারে না। আমার দিকে না তাকিয়ে তারপর জিজ্ঞেস করলো, হুজুর কখনো পানশির গিয়েছেন? সে আবার কোথায়? উত্তর আফগানিস্তান, ওর দেশ, আব্দুর রহমানের দেশ। আমার দেশ, সে কি জায়গা! একটা আস্ত দুম্বা খেয়ে এক ঢোক পানি খান, আবার খিদে পাবে। মানে ওইটা এমন একটা জায়গা, ওটা এত সুন্দর এবং এত পরিষ্কার বাতাস, যে আপনি যদি একটা আস্ত দুম্বা খেয়ে এক ঢোক পানি খান, আবার খিদে পাবে। আকাশের দিকে মুখ করে একটা লম্বা দম নিন, মনে হবে তাজি ঘোড়ার সঙ্গে বাজি রেখে ছুটতে পারি। মানে আপনি আকাশের দিকে মুখ করে পিওর অক্সিজেন নেন, আপনার হার্ট এত শক্তিশালী হবে যে ঘোড়ার সাথে মনে হচ্ছে আপনি দৌড়ে রেস লাগাতে পারবেন। পানশিরের মানুষ তো পায়ে হেঁটে চলে না, বাতাস উপর ভর করে যেন উড়ে চলে যায়। অর্থাৎ পানশিরের মানুষের এতটা হার্ট মানে এত উন্নত যে ওরা মনে হয় না যে হেঁটে চলে, ওরা এত স্পিড, ওরা বাতাসের উপর দিয়ে ভর করে ছুটে উড়ে যায়। শীতকালে সে কি বরফ পড়ে! মাঠ পথ পাহাড় নদী গাছপালা সব ঢাকা পড়ে যায়। ক্ষেত খামারে কাজ বন্ধ, বরফের তলায় রাস্তা চাপা পড়ে গেছে। কোনো কাজ নেই, কর্ম নেই, বাড়ি থেকে বেরোনোর কথাই ওঠে না। হা, সে কি আরাম! লোহার বারকোশে আঙ্গার জ্বালিয়ে তার উপর ছাই ঢাকা দিয়ে কম্বলের তলায় চাপা দিয়ে বসবেন গিয়ে জানালার ধারে। বাইরে দেখবেন বরফ পড়ছে, বরফ পড়ছে, 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 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন ধরে। আপনি বসেই আছেন আর দেখছেন যে তৌর বরফ ববারত কিরকম বরফ পড়ে, মানে বিভিন্ন স্টাইলে বরফ পড়ে। আমি বললাম, 7 দিন ধরে জানলার কাছে বসে থাকবে? আব্দুর রহমান আমার দিকে এমন করুণ ভাবে তাকালো যে মনে হলো এরকম বেরসিক পাল্লায় সে জীবনে আর কখনো এতটা অপদস্থ হয়নি। মানে ও তো কত মজার কথা বলছে যে আপনি বরফ প্রকৃতি দেখবেন, এত সুন্দর দেখবেন, আপনি 5 দিন 7 দিন আপনার জানলা থেকে উঠতে মন চাইবো না। কিন্তু লেখক কি বললো যে তুমি 7 দিন বসে থাকবা? মানে লেখক তার রহস্যটা বুঝলো না, তাই লেখককে সে বেরসিক মনে মনে করলো। পছন্দ ম্লান হেসে বলল যে আব্দুর রহমান তখন খানিকটা এসে বললো, একবার আসুন, জানলার পাশে বসুন, দেখুন পছন্দ না হয় আব্দুর রহমানের গর্দান তো রয়েছে। মানে আপনি আসেন, বসেন, আপনি দেখেন, পরিবেশটা যদি ভালো না লাগে আপনি আমার গর্দান কেটে ফেলেন। খেই তুলে নিয়ে বলল, সে কত রকমের বরফ পড়ে, কখনো সোজা ছেঁড়া ছেঁড়া পেজো তুলার মতো, তারই ফাঁকে ফাঁকে আস্তান জমিন কিছু দেখা যায়। কখনো ঘুরঘুটি ঘন চাদরের মতো নেবে এসে চোখের সামনে পর্দা টেনে দেয়। কখনো বয় জোরো বাতাস, প্রচন্ড ঝড়, বরফের পোজে যেন সে বাতাস ডাল গলাবার চরকি চালিয়ে দিয়েছে। মানে ডালপালা সব বাতাসের মধ্যে বরফ নিয়ে এরকম চরকির মতো ঘুরতে থাকে। বরফের গুঁড়ো ডাইনে বায়ে উপর নিচে এলো পাথারি ছুটোছুটি লাগায়। হু হু করে কখনো একমুখে হয়ে তাজি ঘোড়াকে হার মানিয়ে ছুটে চলে। কখনো সব ঘুটঘুটে অন্ধকার, শুধু শুনতে পাবেন শো শো, তার সঙ্গে আবার মাঝে মাঝে যেন দারুল আমানের ইঞ্জিনের স্থিতির শব্দ। সেই ঝরে পড়া কবল, ঝরে পড়লে ধরা পড়লে রক্ষে নেই।
কোথা থেকে কোথায় উড়িয়ে নিয়ে চলে যাবে, না হয় বেহুশ হয়ে পড়ে যাবেন বরফের বিছানায়, তার উপর জমে উঠবে 6 হাত উঁচু বরফের কম্বল, গাদা গাদা পাজা পাজা। কিন্তু তখন সে বরফের পাজা সত্যিকার কম্বলের মতো দেয়, তার তলায় মানুষকে দুদিন ধরেও জ্যান্ত পাওয়া গিয়েছে। একদিন সকালে ঘুম ভাঙলে দেখবেন বরফ পড়া বন্ধ হয়ে গিয়েছে, সূর্য উঠেছে সাদা বরফের উপর, সে রশ্মির দিকে চোখ মেলে তাকানো যায় না। কাবুলে বাজারে কালো চশমা পাওয়া যায়, তাই পরে তখন বেড়াতে বেরোবেন। যে হাওয়া দম নিয়ে বুকে ভরবেন তাতে এক রত্তি ধুলো নেই, মানে যেহেতু সব বরফে ঢাকা পড়ে যায় তাই কোথাও ধুলা নাই বাতাসে, বালু নেই, ময়লা নেই, ছুরির মতো ধারালো ঠান্ডা হাওয়া নাক মগজ গলা বুক চিরে ঢুকবে, আবার বেরিয়ে আসবে ভিতরকার সব ময়লা ছিটিয়ে নিয়ে। দম নেবেন, ছাতি এক বিগত ফুলে উঠবে, দম ফেলবেন এক বিগত নেমে যাবে। এক এক দম নেওয়াতে এক এক বছর আয়ু বাড়বে, এক এক দম ফেলাতে এক একটা 100টা বেমারি বেরিয়ে যাবে, মানে অসুখ ভালো হয়ে যাবে। তখন ফিরে এসে হুজুর একটা আস্ত দুম্বা যদি না খেতে পারেন তবে আমি আমার গোঁফ কামিয়ে ফেলবো। আজ যা রান্না করেছিলাম তার ডবল দিলেও আপনি খিদের চোটে আমায় কতল করবেন, মানে আমাকে মেরে ফেলবেন যে এত কম রান্না করছো কেন। আমি বললাম, হ্যাঁ আব্দুর রহমান, তোমার কথাই সই, শীতকালটা আমি পানশিরেই কাটাবো। আব্দুর রহমান গদগদ হয়ে বলল, সে বড় খুশি বাত হবে হুজুর, মানে সেটা খুব খুশির কথা হবে। আমি বললাম, তোমার খুশির জন্য নয়, আমার প্রাণ বাঁচাবার জন্য। আব্দুর রহমান ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকালো, আমি বুঝিয়ে বললাম, তুমি যদি সমস্ত শীতকালটা জানলার পাশে বসে কাটাও তবে আমার রান্না করবে কে। মানে মজা একটা করলো। তো এই ছিল মানে এই প্রবাস বন্ধু গল্পটা। তো এখানে শব্দার্থ টিকাটা আছে, এবং পাঠ পরিচিতিটা আমি তোমাদেরকে আগেই বুঝিয়ে দিয়েছি, যে বিদেশে গিয়ে তার বিনয়, তার সেবা যত্নে, তার নিমন্ত্রণ, অতিথি পরায়ণতা, তাকে আমন্ত্রণ জানানো ইত্যাদির কাছে ইত্যাদি জেনে লেখকের কাছে মনেই হয়নি যে এটা তার বাড়ির চাকর, বরঞ্চ মনে হয়েছে এটা তার বিদেশে প্রবাসে একটা বন্ধু। এটাই ছিল আমাদের প্রবাস বন্ধু গল্পের মূল বক্তব্য। যদি এখান থেকে সৃজনশীল তেমনটা আসে না, এমসিকিউ আসে, তোমরা সব বইটাকে আবার রিডিং করবে, এই অধ্যায় সৃজনশীল একটা এইচডব্লিউ করবে। তো আজকে এখান থেকে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যদি তোমরা কোনো কিছু না বুঝে থাকো তাহলে আমার মোবাইল নাম্বার 01833220131, এই নাম্বারে ফোন করে আমাকে জানাতে পারো, অথবা কমেন্ট সেকশনে তোমরা জানাতে পারো। ইনশাল্লাহ আমি চেষ্টা করব তোমাদের সেই সমস্যা সমাধান করতে। আজ এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।